নরওয়ে হাত তুলে দিতে পারতেন? আর উনি দরদ থাকতেও তুমি রাত্রে 12টার সময় যাইতেন, রাত্রে 12টার সময় শেষ করে 27শে মার্চে সকালবেলা উনি রওনা দিতেন, উনি প্লেনে ঘুমাই যেতে পারবেন, প্লেনের জন্য তো অসুবিধা নেই, আমরা তো পুরো চার্টার প্লেনে আনছেন। ঠিক আছে, এটা বললাম এই জন্য আপনি করেন না, কিন্তু আমাদের অনেক বন্ধুরা তো করেন। বলেন যে আমাদের শিক্ষামন্ত্রী হয়েছেন যে আমার আবরার ভাই, আবরার ভাই কি করেছে বলেন তো? উনি স্বাস্থ্য ব্যবস্থা করে দিবেন, চিন্তা করেন। বুঝছেন মোল্লা সাহেব? রেদওয়ানা বেগম সাহেব বলেছেন যিনি কিছুদিনের মধ্যে কিছু লোকের স্বাস্থ্যের ব্যবস্থা করে দিবেন। গতকালকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য তো শেখ হাসিনার এক্সটেন্ডেড স্পিচ। শেখ হাসিনা একই বক্তব্য দিত, আমি এই করেছি, এই করেছি, এই করব, এই করব, এই করব। দিস আর দ্য এক্সটেন্ডেড স্পিচ। শেখ হাসিনার বক্তব্যের একটা ধারাবাহিকতা উনি দিয়েছেন, উনি এই করেছেন, উনি এই করেছেন, উনি এই করেছেন। বাংলাদেশের মানুষ জানে না উনি কি করেছেন। আজকে আমাদের অর্থমন্ত্রী আজকে একটা কথা বলেছেন যে এই জুনের মধ্যে যদি শর্ত পূরণ করতে পারে তাহলে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে জুন মাসে টাকা দিবে। জুন মাসে টাকা দিবে, তাহলে গত ডিসেম্বরে কোয়ার্টার টাকা দেয় নাই কেন? মার্চ কোয়ার্টার টাকা দেয় নাই কেন? তাহলে জুন মাসে কেন গেল এটা? তারপরে শর্ত পূরণ করেন না এখনো আপনি। শর্ত পূরণ করতে পারলে, আপনি তো বলেন আমি শর্ত পূরণ করে দিয়েছি, আমাকে টাকাটা এখন দাও। কথা তো খুব সুন্দর সুন্দর বলেন, কিন্তু তার ইম্প্যাক্টটা কি দেখেন না, তার প্র্যাকটিক্যাল জিনিসটা কি কি দাঁড়ায় বলেন। কাজে আমি আপনাকে যে জিনিসটা, আপনি আমাদেরকে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে, আজকে স্বাধীনতা দিবসের পক্ষে আমাদের আজকে আমরা 26শে মার্চ উপলক্ষে আমাদের ডেকেছেন, এই 26শে মার্চ অস্বীকার করে বাংলাদেশে কেউ টিকতে পারবে না। আমাদের কিন্তু এই সরকার কিন্তু 26শে মার্চে কোনো অনুষ্ঠান করবে না বলে ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে তারা বাধ্য হয়েছে অনুষ্ঠানগুলো দিতে। তারপরেও 26শে মার্চে আমার দেশ থেকে উনি চলে গেছেন অন্যের বাড়িতে খেতে। আমার 26শে মার্চে আমার বাড়িতে উৎসব, আমার বাড়ির উৎসব রেখে, আমার বাড়ির খাবার ফেলে রেখে উনি চলে গেছেন অন্যের বাড়িতে। এটা তো ভালো এক্সাম্পল উনি সেট করেন নাই। ইট ইজ নট এ গুড এক্সাম্পল। এটা ভালো এক্সাম্পল সেট করেন নাই। ওনার যদি এতই দরদ থাকতো, একটা বিমান রাতে 12টার পরেও ফ্লাই করতে পারতো। 2 ঘন্টা 12টার পরে ফ্লাই করে গিয়ে উনি কি বোঝা যায় যে উনি আসলে স্বাধীনতা মুক্তিযুদ্ধটাকে উনি কিভাবে দেখছেন? এটা কি উনি অস্বীকার করতে, উনি তো বাটন রিসেট করে দিয়েছেন। উনি যদি বাংলাদেশের প্রতি উনার দরদ থাকতো, স্বাধীনতার পর দরদ থাকতো, তাহলে উনি কি গ্রামীণ টেলিফোনটাকে দিতে পারতেন, বাংলাদেশের গ্রামীণ ফোনটাকে ওই নরওয়ে হাত তুলে দিতে পারতেন? আর উনি দরদ থাকতেও তুমি রাত্রে 12টার সময় যাইতেন, রাত্রে 12টার সময় শেষ করে 27শে মার্চে সকালবেলা উনি রওনা দিতেন, উনি প্লেনে ঘুমাই যেতে পারবেন, প্লেনের জন্য তো অসুবিধা নেই, আমরা তো পুরো চার্টার প্লেনে আনছেন। আর আরেকটা কথা দেখেন, উনি চীনে যাচ্ছেন, চীন তার প্লেন দিচ্ছে, সব দিচ্ছে, উনি তা ওনার সঙ্গে কি 10 জন রাজনীতিবিদ নিয়ে যেতে পারতেন না? বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বন্ধু নিয়ে যেতে পারতেন না? ওয়াইডার লেভেলে টক করতে পারতেন না? আরো বৃহত্তর আঙ্গিকে কথা বলতে পারতেন না? ওই দেশের রাজনীতিবিদের সঙ্গে কথা বলতে পারতেন না? আরো 10 জন লোককে নিয়ে যেতে পারতেন, 10টা রাজনৈতিক দলের নেতা বন্ধু নিয়ে যেতেন, তাহলে তো ইনক্লুসিভ হইতো, বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতেন উনি, সবাইকে নিয়ে যেতেন। উনি কিন্তু এনজিও দিয়ে নিয়ে যাচ্ছেন, এনজিও বেসড গভর্নমেন্ট বানাইছেন। এগুলো বললে তো অসন্তুষ্ট হবেন আপনারা, আমরা জানি, কিন্তু এগুলো তো মানে এটা কি এনজিও এর সাথে চুক্তি বা এরকম কিছু, নাকি আসলেও দেশের জন্য কোনো চুক্তি বা দেশের জন্য ভালো কোনো কিছু আনতে পারে? সারা পৃথিবী ব্যাপী এনজিওরা অ্যান্টি পলিটিক্স কাজ করতেছে। এখন যদি এই ট্রাম্প সাহেব যদি এই এনজিওদের ফান্ড বন্ধ না করতেন, যদি ইউএসএইড এর টাকাটা বন্ধ না করতেন, তাহলে বুঝতে পারতেন আজকে কি অবস্থা হয়। আজকে যদি সমস্ত টাকাটা এই আমাদের রোহিঙ্গার টাকা যদি বন্ধ না করতেন, তাহলে বুঝতে পারতেন। সারা পৃথিবীতে তো আমাদের কলিমুল্লাহ ভাই তো ভালো জানেন, উনি বিশ্ববিদ্যালয়ে প্রফেসরি করে যে কয় টাকা পয়সা পান, তার চেয়ে বেশি টাকা পয়সা পান তো এই নির্বাচনের কথা কইয়া, ওই গণিত পপের কথা বলে উনি আমাদের আরো বেশি কামাই করেন, অনেক বেশি সুযোগ সুবিধা পান, কারণ অনেকে এই কথাগুলো পছন্দ করেন। বুঝতে পারছেন না? এখন স্যার এটা স্যার আমি অ্যাকসেপ্ট করলাম না স্যার। আমরা স্যার সব রোধিত হয়ে কাজ করি, বিদেশি টাকার জন্য কাজ করি না স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আমরা করি, কিন্তু কথা হচ্ছে যে আমরা সবটাও আমাদের যে গঠনতন্ত্র সেখানে পরিষ্কার বলা আছে স্যার। গঠনতন্ত্র ঠিক আছে, এটা বললাম এই জন্য আপনি করেন না, কিন্তু আমাদের অনেক বন্ধুরা তো করেন। বলেন
যে আমাদের শিক্ষামন্ত্রী হয়েছেন যে আমার আবরার ভাই, জি স্যার। আবরার ভাই কি করেছে বলেন তো? আমার আবরার ভাই উনি শিক্ষামন্ত্রী রিফিউজিস হয়েছেন, নিয়ে কাজ করেন। হ্যাঁ সে টাকাটা কে রামরু রামরু হ্যাঁ তো এই টাকাটা কে দিছে? বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দিছে রিফিউজি ফান্ডে কোনো টাকা দিছে কোনো বাংলাদেশি এনজিও? বুঝছেন, বাংলাদেশে রিফিউজি তৈরি হলো রোহিঙ্গারা, বাংলাদেশে কোথাও রিফিউজি হয় না এখনো, 71 সালে জি রিফিউজি হয়েছিল। তা আমার ভাই তো শেষ ডোনার শিক্ষামন্ত্রী হয়েছেন। কনসোর্টিয়াম। শেষ করবেন আকার ভাই। কাজে আমি আপনাদেরকে বলতে চাই, আমার এই দেশে আমাদের দেশীয় টেকনোলজি, দেশীয় টেকনোলজি হতে হবে। আজকে আমাদের ভাই গেছেন এবং সেখান থেকে ফিরে আসেন 28 তারিখে, 29 তারিখে ফিরে আসবেন। ফিরে আসলে আমরা জানতে পারবো ওনার চীন সফরে কি হয়েছে। কালকে সকালে তো আমরা দেখতে পারবো যে ব্যবসায়ী মহলে উনি কি বলেছেন। উনি তো ওই 3-0 বক্তৃতা দিবেন আর কি, উনি তো কালকে আবার এই 3-0-কেই বক্তৃতা দিবেন। ওই যে যে এনজিওদের যে বিনিয়োগকারীদের সবাই গেছেন। কালকে আমরা সকালে জানতে পারবো যে বাংলাদেশে কত টাকা আসতেছে, কি আসতেছে, কয়জন কি আসবে। আর পরিশেষে একটা জিনিস বলতে চাই, সবার জন্য বলতে চাই, যেটা মৌলানা সাহেব সুন্দর বলেছেন, যে জাতীয় সরকারের কোনো বিকল্প এখন নাই। জাতীয় সরকার তৈরি করতে হবে, সকল রাজনৈতিক দল নিয়ে সরকার করতে হবে। এবং এই সাংবিধানিক বর্তমান যে সাংবিধানিক সরকার আছে এই সরকার চলবে না। আপনি হয় বিপ্লবী সরকার করেন, বিপ্লবী সরকার করতে হলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ক্ষমতা লাগবে, সেনা প্রধানের সহযোগিতা নিয়ে বিপ্লবী সরকারের প্রধান হন আমাদের প্রফেসর ইউনূস সাহেব, এবং সেই বিপ্লবী সরকারের মাধ্যমে দেশটাকে পরিচালনা করেন। আর না হলে ওই জনগণের সরকার বা সর্বদলীয় সরকার করেন, এইভাবে এনজিও সরকার দেশ চালাতে পারবেন না, দেশ সামনে আগায় নিয়ে যেতে পারবেন না। আজকে জানেন না কি ডেঞ্জারাস কথা বলেছে আমাদের রেদওয়ানা হক, শুনেছেন? উনি বলেছেন উনি কিছুদিনের মধ্যে কিছু লোকের শাস্তির ব্যবস্থা করে দিবেন। উনি শাস্তির ব্যবস্থা করে দিবেন, চিন্তা করেন। বুঝছেন মৌলানা সাহেব? রেদওয়ানা বেগম সাহেব বলেছেন যিনি কিছুদিনের মধ্যে কিছু লোকের শাস্তির ব্যবস্থা করে দিবেন। হোয়াট এ স্টেট, হোয়াট এ কান্ট্রি উই আর রানিং, হোয়াট এ রেসপন্সিবল উপদেষ্টা আমাদের দেশে। ওই মহিলা মনে করতেছে সবাই তার প্রেমিক, সবাই তাকে ভালোবাসে, সবাই তার কথায় মধুর, মনে করে সবাই তার জন্য পাগল। একটা প্রবাদ আছে না আক্তার ভাই, না আমার মনে হয় একটা মহিলাকে এভাবে উপদেষ্টা হিসেবে দেখে, একটা প্রবাদ আছে না, যিনি যে লঙ্কা তিনি আর রাবণ। কথাবার্তায় মনে হচ্ছে সবাই উনার প্রেমিক, উনি যা বলবেন আমরা সবাই হ করবো। বুঝছেন না, মহিলা হিসেবে না, সব মহিলা না আপা, সব মহিলা না। না না, ওই আক্তার ভাই একটা কথা আছে না, প্রবাদ আছে না, যিনি যা লঙ্কা তিনি হন রাবণ। তো রেদওয়ানা উনি ক্ষমতায় এসে মনে করতেছেন উনি ইচ্ছা করলে যা মন চায় তাই করতে পারবেন। এটা আমি একটু এই জন্য বাংলাদেশ নয়, এই বাংলাদেশ। আপনি টেলিভিশনে স্ক্রলে দেখেন উনি কি বলতেছেন, যে উনি কিছুদিনের মধ্যেই কয়েকজনকে মানে সাজা উনি দিয়ে দিবেন। উনি দিয়ে দিবেন না হয়তো আইনের মাধ্যমে দিবেন, হয়তো বক্তব্যটা উনি হয়তো মানে আমি ঠিক শুনি নাই, কিন্তু বক্তব্যটা হয়তো বলতে গিয়ে এরকম শুনেছে আর কি, এটা হয়তো উনি বলতে চাননি, মানে বুঝাতে চেয়েছেন অন্য কিছু। এখন আপনারা বোকা মানুষ, আমাদের লেখাপড়াও নাই, পিএইচডিও নাই, অন্ত সব ডক্টরে পড়া। আগে তো অশিক্ষিত লোকজন দেশ চালাইতো, যাই হোক কিছু আমরা বুঝতে পারতাম বাংলা ভাষা। এখন তো ডক্টর, চতুর্দিকে ডক্টর আর ডক্টর ছাড়া তো নাই, ডক্টর আর প্রফেসর ছাড়া তো